ওকে, আসসালামু আলাইকুম। আমি আদনান ইউসুফ বলছি। আমি 43 বিসিএস এডুকেশন ক্যাডার সার্ভিসে রিকমেন্ডেড ছিলাম। আর গেল আমাদের 9 জানুয়ারি আমাদের নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ হলো। আর বর্তমানে আমি হচ্ছি পটিয়া গভর্নমেন্ট কলেজে লেকচারার কেমিস্ট্রি হিসেবে নিয়োগপ্রাপ্ত। তো মূলত আজকে এই যে বিসিএস হেল্পলাইনের পক্ষ থেকে আপনাদের সাথে যে আমার একটা পরিচিতি পর্ব আয়োজন করা হচ্ছে। তো এখানে কিছু বিষয় শুরুতে আমি বলে রাখি। তা হচ্ছে কি আমি মূলত এই প্রতিষ্ঠানের অধীনেই আমার এই জব প্রিপারেশনটা শুরু করি। তো এখানে জব প্রিপারেশনটা যখন শুরু করি আমি আমার যদিও আজকে কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করার কথা ছিল, তারপর আমি মনে করি প্রথমত আপনাদের মধ্যে অনেকে আছেন যারা হচ্ছে একেবারে ইনিশিয়াল পর্ব থেকে শুরু করবেন, স্পেশালি যারা হচ্ছে এখন ভার্সিটির হয়তো থার্ড ইয়ার হয়তো ফোর্থ ইয়ার এমন পর্বে রয়েছেন, তাদের মধ্যে অনেকের একটি প্রশ্ন জাগে, তা হচ্ছে কি প্রিপারেশনটা কিভাবে শুরু করব। প্রিপারেশন শুরু করার পূর্বে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ বুঝতে পারা, তা হচ্ছে গিয়ে আপনারা যে চাকরির জন্য অথবা যে বিসিএস পার্টিসিপেন্ট হিসেবে আপনারা যে এখানে অংশগ্রহণ করবেন, প্রথমত এটা বোঝার ট্রাই করা, তা হচ্ছে কি আপনাদের যাত্রাটা কিভাবে শুরু হবে। যাত্রার শুরুতে কিছু বিষয় খুবই গুরুত্বপূর্ণ, তা হচ্ছে কি সিলেবাসটা বুঝতে পারা এবং সিলেবাসের অন্তর্ভুক্ত বিষয়গুলোতে আসলে কোন কোন বিষয়ে আপনার ফোকাস করা উচিত। যেমন ফর এক্সাম্পল একটা কথা বলি আমার কিছু অভিজ্ঞতা থেকে। যখন আমি এখানে আসি আমার সাথে তো আমার আরো অনেক আহ, এখানে ছিলেন, পরিচিত জনেরা ছিলেন। তাদের মধ্যে অনেকে ছিলেন হচ্ছে কি আর্টস ব্যাকগ্রাউন্ডে। তো তাদের ক্ষেত্রে কিছু বিষয় আমি খেয়াল করতাম। প্রথমত বিষয়গুলো হচ্ছে কি তাদের গণিত এবং বিজ্ঞানে একটা দুর্বলতা ছিল। আর একটা ভালো অঙ্কের ছাত্রের যদি আমি বলতে পারি আর কি, এটা হিসেব করে মোটামুটি এটা আপ টু 50% স্টুডেন্টের একটা দুর্বলতা থাকে, এটা হচ্ছে মূলত ইংলিশে। অর্থাৎ ম্যাথ, সায়েন্স, ইংলিশ এই তিনটা সাবজেক্টে মূলত স্টুডেন্টদের বেসিকটা অনেকটাই বলতে গেলে একটু দুর্বলতা থাকে। তো আজকে প্রধানত আপনাদের যে উদ্দেশ্যে আমার এখানে আসা, যে টপিকসটা নিয়ে ডিসকাশন করা, সেটা হচ্ছে গিয়ে বিজ্ঞান। বিজ্ঞানের প্রসঙ্গে বলতে গেলে আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বলতে পারি কমার্স এবং আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের অনেকেরই একটা সাধারণ প্রবলেম হয়ে থাকে। তা হচ্ছে গিয়ে তারা বিজ্ঞানটা যখন পড়তে শুরু করে তারা সাধারণত বুঝে উঠতে পারে না কোত্থেকে শুরু করবে, কিভাবে পড়বে, কিভাবে পড়াশোনাটা করলে পরে তাদের এই টপিকস গুলো সহজ মনে হবে। ঝামেলাটা হচ্ছে গিয়ে যখনই তারা পড়াশোনাটা শুরু করে সাধারণত তারা করে কি খুবই সিম্পল একটা প্রসেস, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখবে, ওই এমসিকিউ গুলো পড়বে, জাস্ট এগুলোকে মুখস্থ করে ফেলবে এবং তাদের একটা মাইন্ড সেট থাকে কি এখান থেকে প্রশ্ন রিপিট হলে তো আমি পারবো। অর্থাৎ 15 মার্কসের মধ্যে যদি আমি কিছু মার্কস তুলে ফেলতে পারি প্রিভিয়াস এর প্রশ্নগুলো পড়ে তাহলে তো চলে। কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন, আহ বর্তমানের সময়টা অনেক বেশি কম্পিটিটিভ। আগেকার দিনে যদি প্রিভিয়াস এর প্রশ্ন পড়ে কিছু প্রশ্ন আনসার করা যায় বা কিছু বিষয় আমি আগে থেকে বুঝে ফেলতে পারি, এমন একটা কাজ চালিয়ে দেওয়া যেত। কিন্তু বর্তমান সময় বিষয়টা কিন্তু এমনটা নয়। বর্তমান সময় এমন কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশনের ক্ষেত্রে আপনাদের মাথায় রাখতে হবে আপনার যা দুর্বলতা হয়তো তা অন্যের জন্য হচ্ছে তার অ্যাডভান্স থাকার একটা কি বলতে পারে একটা উপকরণ। তো সেই ক্ষেত্রে আপনাকে প্রধানত মাথায় রাখতে হবে যে বিষয়ে আপনার দুর্বলতা রয়েছে সেই বিষয়ে যেন তেন একটা হেলাফেলামূলক একটা প্রিপারেশন না নিয়ে একটা গুছিয়ে প্রিপারেশন নেওয়া। তো বিজ্ঞানের ক্ষেত্রে আমাদের ব্যক্তিগত যদি আমি বলি আর কি, স্পেশালি আর্টস এবং কমার্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টদের জন্য এটা সবচেয়ে ভালো হয় যদি আপনারা বেসিক বইগুলো পড়া শুরু করেন। অর্থাৎ এখনো যারা হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ার অথবা ফোর্থ ইয়ার রয়েছেন, অর্থাৎ এখন আপনাদের হাতে যাদের মোটামুটি পর্যাপ্ত সময় রয়েছে, আপনাদের প্রথম কাজ হবে বিজ্ঞান এবং ম্যাথের ক্ষেত্রে আপনাদের একেবারে বেসিক থেকে শুরু করা। বেসিক বলতে প্রধানত 9-10 যে বিজ্ঞান বইটি রয়েছে কমার্স এবং আর্টস এর স্টুডেন্টদের জন্য, ওই বইটাকে ভালোভাবে স্টাডি করা। তারপর হচ্ছে গিয়ে ক্লাস 9-10 যে বেসিক গণিতের বইটি রয়েছে, সাধারণ গণিতের বইটি রয়েছে, ওই বইয়ের গুরুত্বপূর্ণ টপিকস গুলো যেখান থেকে সাধারণত বিসিএস পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, প্রিলিমিনারি এবং রিটেন পরীক্ষায়, ওই টপিকস গুলোকে বারবার ঘন ঘন প্র্যাকটিস করা। তো এখানে আপনাদের যেহেতু আজকে আমি আলোচনায় আসলাম বিজ্ঞানের ক্ষেত্রে একটা টপিকসের প্রসঙ্গে বলতে হয়। যেহেতু আজকে আপনাদের সাথে আমার একটা মূলত একটা বেসিক ক্লাস নিয়ে ডিসকাশনটা হবে।
খাদ্য পুষ্টি। আগে একটা বিষয় আপনাদের বলে রাখতাম, তা হচ্ছে কি সাধারণত কমার্স এবং আর্টস এই ব্যাকগ্রাউন্ডে যারা স্টুডেন্ট, এই ধরনের সাবজেক্ট থেকে যারা আসবেন তাদের মূলত দুটো বিষয়ে তাদের একটু স্বল্পতা থাকে, তা হচ্ছে গিয়ে ম্যাথ এবং বিজ্ঞান। তার মধ্যে ম্যাথের ক্ষেত্রে অনেকেই তাদের মোটামুটি একটা প্র্যাকটিস করে একটা মার্কস অর্জন করে ফেলতে পারে, তবে তাদের সবচেয়ে বড় সমস্যাটি হয়ে যায় হচ্ছে বিজ্ঞানে একটি ভালো মার্কস তোলা। এবং কেউ যদি বিজ্ঞানে মনে করে যে না আমি প্রিভিয়াস এর প্রশ্নগুলো পড়ে এটাকে কভার করার ট্রাই করব, অথবা আমি অন্য যে টপিকস গুলো আছে বাংলাদেশ বিষয়ে বলি, আন্তর্জাতিক বিষয়ে বলি, অন্যান্য টপিকস গুলো পরে ওখান থেকে আমি আমার প্রিলিমিনারি পাশের জন্য পর্যাপ্ত মার্কস এনশিওর করে ফেলবো, তা কিন্তু অবশ্যই পসিবল পারা যায়। কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন, প্রিলি পাস করার পরপরই আপনাকে কিন্তু রিটেনের মুখোমুখি হতে হবে। সেই রিটেন পরীক্ষায় বিজ্ঞানের জন্য 100 মার্ক বরাদ্দ থাকে, গণিত ও মানসিক দক্ষতার জন্য 50-50 করে আরো 100 মার্ক, অর্থাৎ ইন টোটাল এই দুটো সাবজেক্ট থেকে আপনাকে প্রায় 200 রিটেন মার্কস ফেস করা লাগবে। আপনাকে এগুলো ক্ষেত্রে সমাধানটা আপনাকে বের করে আনতে হবে। অর্থাৎ আমরা একটা বিষয় খেয়াল করলাম, যদি কেউ মনে করে আমি এই বিজ্ঞান এবং ম্যাথের ক্ষেত্রে কোনোভাবে প্রিলিমিনারিটা ফাঁকি দিয়ে চলে যাব, কিছু মার্কস আসলে আসলো নতুবা নাই, আমি অন্য আমার টপিকস গুলো দিয়ে সে দুর্বলতাকে আমি কাটিয়ে তুলবো। কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন, রিটেনে কিন্তু সেই সুযোগটা পাওয়া যাবে না। আর বর্তমান সময়ে আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু অনেক বেশি কম্পিটিটিভ, তাই যারা সাধারণত এই দুটো সাবজেক্টে একটি ভালো প্রিপারেশন নিয়ে রাখে তারাই মূলত তাদের রিটেন পরীক্ষার ক্ষেত্রে অগ্রগামী থাকে। রিটেন পরীক্ষায় যদি আপনি অগ্রগামী থাকতে চান, সেই ক্ষেত্রেও আপনাকে কিন্তু কিছু বেসিক বইয়ের উপর প্রিপারেশনটা নিতে হবে। যেমন আমরা একটু আপনাদের সাথে একটু আগে আমি বললাম, যদি আপনি আগে থেকেই বেসিক বইগুলো শেষ করে ফেলতে পারেন, আপনি প্রিলিমিনারি যেমন একটা অ্যাডভান্টেজ পাবেন, রিটেন পরীক্ষার ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ পাবেন। সাধারণত আমরা একটা বিষয় খেয়াল করি, তা হচ্ছে অধিকাংশ কোচিং এর ক্ষেত্রে তারা এই ধরনের টপিকস গুলোর উপর, অর্থাৎ বেসিক বইগুলোর উপর যখন আপনাদের বিভিন্ন প্রিপারেশনের প্রসঙ্গ চলে আসে আর কি, তারা সাধারণত কিছু অ্যাসাইনমেন্ট দেয়। অর্থাৎ বিজ্ঞান থেকে আপনাদের যদি বলি খাদ্য পুষ্টির উপর, তারা আপনাকে হয়তো একটা অ্যাসাইনমেন্ট দিবে, এবং অধিকাংশ ছাত্র ছাত্রীরা কি করে বই দেখে দেখে অ্যাসাইনমেন্টে লিখে আনে, এরপর আমার সেটা কোচিং এ গিয়ে জমা দিই। কিন্তু এতে হয় কি, আপনি যখন দেখে দেখে কোনো কিছু একটা লিখেই জাস্ট কোচিং এ জমা দিচ্ছেন, আপনার কিন্তু বিষয়টা ভালো মতো স্টাডি করা হচ্ছে না। যেহেতু বিষয়টা আপনি স্টাডি না করেই অনেক সময় সময় স্বল্পতার কারণে বা আপনার বিষয়টা একটু না বুঝতে পারার কারণে আপনি জাস্ট লিখেই তা জমা দিয়ে দিলেন, ওই বিষয়ে আপনার যে দক্ষতাটা অর্জন করা উচিত ছিল তা কিন্তু সঠিকভাবে হচ্ছে না। তো আমরা সাধারণত বর্তমানে আমাদের একটা কোর্স প্ল্যান ডিজাইন করলাম, তা হচ্ছে গিয়ে বেসিক কোর্স নামক একটি কোর্স বিসিএস হেল্পলাইনের পক্ষ থেকে। এই বেসিক কোর্সে আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে মূলত প্রিলিমিনারি বলি বা রিটেন বলি, যে ক্ষেত্রে বলি না কেন, এই বিজ্ঞান বলি বা ম্যাথ বলি, অন্যান্য যে সাবজেক্ট গুলো আছে যেমন ইংলিশ হতে পারে বা বাংলাদেশ বিষয় বলি হতে পারে, তার যেটা বেসিক নলেজ, সেই বেসিক নলেজটা আপনাদের একেবারে শুরু থেকেই ডেভেলপ করা, যেন পরবর্তীতে আপনাদের কোনো সাবজেক্ট যখন আপনারা আনসার করতে যাবেন, তার প্রশ্নগুলো যখন কোনো প্রকার জটিলতার সম্মুখীন আপনাদের হতে না হয়। আর অধিকাংশ ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে একটা প্রধান সমস্যা হয়ে দাঁড়ায়, তা হচ্ছে কি যখন তারা স্টাডি করা শুরু করে প্রথম দিকে তারা কিছু বুঝে উঠতে পারে না। দেখা যাচ্ছে কি কোনো একটা টপিক নিয়ে পড়াশোনা করতে হলে, যেমন এখানে একটা টপিকস প্রসঙ্গে বলতে পারি, খাদ্য ও পুষ্টি। এই টপিকটা নিয়ে যখন কোন স্টুডেন্ট শুরুতে পড়াশোনা করা শুরু করবে, তারা এখানে অনেক রকম কন্টেন্ট দেখতে পাবে বা পড়াশোনা করার জন্য অনেক রকম এখানে তথ্য বা ইনফরমেশন তারা পাবে। ঝামেলাটা হয়ে যায় তাদের ল্যাকিংস থাকার কারণে, বুঝতে না পারার কারণে। প্রথমত তারা যে কাজটা করে তা হচ্ছে কি মুখস্থ করা। কোন একটি পড়া যখন তারা শুরু করে, তা প্রথম হচ্ছে কি আমার মুখস্থ করা শুরু করে, এই একটা ঝামেলা। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে অধিক সময় পড়তে গিয়ে তাদের যে একটা সাজেশন ফলো করা, পুরোটা একটু আমরা লিখি শুরু থেকে। প্রথমত হচ্ছে গিয়ে তারা যে কোনো পড়া পড়তে গিয়ে যখন বুঝতে পারে না, তারা একটা ছোট্ট কাজ করে, তা হচ্ছে মুখস্থ করা শুরু করে। দ্বিতীয়ত সাজেশনের বিষয়গুলোকে যেভাবে উল্লেখ থাকে আর কি পড়াশোনা করার জন্য, তারা তাকে ঠিক মতো ওভাবে ফলো করতে পারে না।
তো এখন এই যে দুটো ঝামেলা, কিছু না বুঝে মুখস্থ করে ফেলা, সাজেশনে যেভাবে উল্লেখ ছিল তাকে সেভাবে ফলো না করে আহ এলোমেলো করে ফেলে, অর্থাৎ আমার কোন টপিক গুলো আমি পড়বো, কোনগুলো পড়বো না, কি আমার পড়া লাগবে আর কি পড়া লাগবে না তা না বুঝে আমার অনবরত এলোমেলো ভাবে পড়াশোনা করা, এই ঝামেলাগুলো সৃষ্টি হয়। তো এই ধরনের ঝামেলাগুলোর প্রধান আমার যে কারণ তা হচ্ছে কি বুঝতে না পারা, বুঝতে না পারা। আপনারা যখন কোনো কিছু বুঝতে না পারেন তখনই সাধারণত শুরু হয় সমস্যাটা। অর্থাৎ কোনো কিছুকে গুছিয়ে প্রিপারেশন নেওয়ার আগে এটা খুবই গুরুত্বপূর্ণ, আমি পড়াটাকে ঠিক মতো বুঝে উঠতে পারতেছি কিনা। আর পড়াটাকে যদি ঠিক মতো বুঝে উঠতে চাই তাহলে আমার প্রথমত যে বিষয়টা প্রয়োজন, সাধারণত আমরা বাজারে যে বইগুলো দেখতে পাই ওখানে তো সাধারণত পরীক্ষার জন্য যতটুকু গুরুত্বপূর্ণ তথ্য শুধু তাকে হাইলাইটস করা হয়, ওই বিষয়টাকে বোঝার জন্য আরো যে আনুষঙ্গিক কিছু তথ্য বা অন্যান্য কন্টেন্টের প্রয়োজন হয় ওগুলোকে কিন্তু অবজ্ঞা করা হয়, অর্থাৎ ওগুলোকে ওভাবে হাইলাইটস করা হয় না। এর ফলে হয় কি স্টুডেন্ট যখন হুট করে মাঝের কোন একটি অংশকে তারা পড়তে যায় না বুঝে তাকে মুখস্থ করা শুরু করে, যা কিনা তাদের যেটা বেসিক ক্লিয়ার হওয়া প্রয়োজন সেই ক্লিয়ারটা হয় না, ফলে তাদের একটি দুর্বলতা থেকে যায়। সেই দুর্বলতার পরিপ্রেক্ষিতেই না বুঝে পড়া মুখস্থ করা, যেই সাজেশন অনুযায়ী পড়াটা আমার পড়া উচিত ছিল সেইভাবে ফলো না করে তাকে এলোমেলো ভাবে স্টাডি করে, এই ধরনের ঝামেলাগুলো সৃষ্টি হয়। তাই আমাদের এই বেসিক কোর্স, যে বেসিক কোর্স নিয়ে আমি কথা বলতে চাইতেছি, বারবার আপনাদের আলোচনা করতেছি আর কি, তার একটাই উদ্দেশ্য, তা হচ্ছে কি আপনাদের প্রথমত প্রিপারেশনটা শুরু করার পূর্বে, বিসিএস প্রিপারেশনটা শুরু করার পূর্বেই বিসিএস এর জন্য যে যে টপিকস গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং সেই টপিকস গুলোতে সাথে সম্পর্কিত যে বেসিক পড়াশোনাগুলো করা অত্যাধিক প্রয়োজন, বুঝে বুঝে করা প্রয়োজন, তা সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা প্রদান করা এবং তার উপর আপনাদের দক্ষতা আনয়ন করা। এই দক্ষতা আনয়ন করতে পারলেই তবে গিয়ে আপনাদের প্রিলিমিনারি পরীক্ষার জন্য প্রিপারেশনটা যথাযথ হবে এবং পরবর্তীতে যখন আপনারা রিটেন পরীক্ষার মুখোমুখি হবেন সেই রিটেন পরীক্ষাতেও আপনাদের কিন্তু আর কোনো প্রকার দুর্বলতা থাকবে না, কোনো প্রকার লুকোচুরিও করা লাগবে না। আপনাদের একটা বিষয় নিয়ে আমি একটু তাকাই, যেহেতু এই আজকে একটা টপিক নিয়ে আপনাদের সাথে আমার আলোচনা করার কথা ছিল শুরুতেই, খাদ্য ও পুষ্টি। এই খাদ্য পুষ্টি নিয়ে একটু আলোচনা করলে আমরা দেখতে পাই সাধারণত খাদ্য পুষ্টি থেকে কিছু কিছু টপিকস খুবই গুরুত্বপূর্ণ, তার মধ্যে উল্লেখযোগ্য কিছু টপিকস এর দিকে আমরা একটু খেয়াল করি। ভাইটামিন গুলো সম্পর্কে অনেকে হয়তো একটু শুনে অবাক হবেন, আমি উচ্চারণটা ভিটামিন না বলে ভাইটামিন কেন উচ্চারণ করতেছি, আসলে এটা সঠিক উচ্চারণটা হচ্ছে ভাইটামিন। যদিও আমাদের দেশে এবং অনেক ক্ষেত্রে আর কি ভুল উচ্চারণগত তাকে ভিটামিন উচ্চারণ করা হয়ে থাকে। এই ভাইটামিন থেকে প্রায় সময় নানা ধরনের প্রশ্ন এসে থাকে, ভাইটামিন গুলোর অভাবজনিত কি কি ধরনের প্রবলেম হতে পারে, তারপর হচ্ছে আমার এই ভাইটামিন গুলোর গুরুত্ব কি কি, কোন কোন খাদ্যে ভাইটামিন গুলো সাধারণত আমরা পেতে পারি, এই বিষয়গুলো থেকে প্রশ্ন হয়। তো এখানে একটা সমস্যা আপনাদের বলি, আমার সেই অভিজ্ঞতা থেকে যখন আমি এরকম প্রথম দিকে প্রিপারেশন নেওয়া শুরু করি, আমার সম্পর্কে একটা কথা আপনাদের বলে দিই। আমি যে সাবজেক্টটা নিয়ে আমার স্টাডি করি আর কি, আমার অনার্স এন্ড মাস্টার্স কমপ্লিট করি, তা হচ্ছে কি অ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, অর্থাৎ আমি একজন সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট ছিলাম। তো যখন আমি এখানে প্রিপারেশন নেওয়া শুরু করি, লাইব্রেরিতে নিয়মিত আসা যাওয়া শুরু করি, সাথে আমার আর অনেকের সাথেও পরিচয় হয়, ছোট ভাইদের সাথে যারা কিনা আপনার অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ডে নানা ধরনের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে আসলো। তখন একটা বিষয় খেয়াল করতাম, তারা পড়াশোনা করতে গিয়ে ভিটামিন নিয়ে যখন পড়াশোনা করতে, স্পেশালি ভিটামিন বি কে নিয়ে, তারা ভিটামিন বি বলতে শুধু বি কে বুঝতো, কিন্তু একটা বিষয় হচ্ছে কি বেসিক বইগুলো যদি আপনারা পড়াশোনা করেন তাহলে বুঝতে পারেন ভিটামিন বির মধ্যে আর অনেক রকম ভাগ আছে, অর্থাৎ বি2 বি1, তারপর হচ্ছে বি5 বি6 বি12, অনেকগুলো ভাগ আছে। এখন এক একটা ভিটামিন বি যে আমি লিস্ট গুলো বললাম তাদের এক একটার ভূমিকা কিন্তু এক এক রকম। তো অনেক সময় যদি এইভাবে অপশনে উল্লেখ করা হয় যে কোন একটা স্পেসিফিক ভিটামিন, অর্থাৎ আমার কোন একটা খাদ্য দ্রব্য যেমন ধানের তুষ, ধানের তুষে কোন ভিটামিনটি পাওয়া যায়, তো ওখানে হয়তো অপশন এভাবে দিয়ে দিতে পারে ভিটামিন বি1, ভিটামিন বি2, বি3, বি12, অথবা এখানে বি6 থাকতে পারে। তো এইভাবে আপনাদের হয়তো অপশন দিয়ে দিতে পারে, ওই মুহূর্তে যে কেউ কনফিউশনে পড়ে যেতে পারে, দেখা যাচ্ছে কি সে কোথাও থেকে পড়লো ধানের তুষে ভিটামিন বি থাকে, কিন্তু কথা হচ্ছে ভিটামিন বি বলতে বি নয়, তার মধ্যে আমার ভিটামিন বি12 থাকতে পারে। ওই মুহূর্তে যে একটা বেসিকের ঘাটতি, অর্থাৎ সে একটা জায়গা থেকে পড়ে আসলে শুধু ভিটামিন বি, কিন্তু আসলে দেখা যাচ্ছে কি ধানের তুষের মধ্যে আসলে বি বলতে শুধু বি কথা বলা হচ্ছিল না, আসলে এটা বি বলতে মূলত বি12, অর্থাৎ আমার এখানে একটা ক্লাসিফিকেশন চলে আসছে।
বেসিকটা ক্লিয়ার না থাকার কারণে মাঝে মধ্যে এই ঝামেলাগুলো হয়ে যায়। তো আমার ওই জুনিয়রদের ক্ষেত্রে খেয়াল করতাম, বা আমার যারা অন্যান্য ছিল বেসমেট প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে বেসিকের ঘাটতি থাকার কারণে তাদের মধ্যে এই ধরনের কিছু ঝামেলা হতো, কনফিউশন তৈরি হয়ে যেত। সেই কনফিউশন থেকে, যেহেতু বাজারে প্রাপ্ত বইগুলোতে মাঝে মধ্যে ইনফরমেশনের মধ্যে একটু এলোমেলো থাকে, অর্থাৎ কোন একটি বই একটা আনসারকে কারেক্ট বলা হচ্ছে, আরেকটা দেখা যাচ্ছে কি আরেকটা বই আরেকটা আনসারকে কারেক্ট বলা হচ্ছে, ওই মুহূর্তে তাদের মধ্যে একটা কনফিউশন চলে আসতো। মাথায় রাখবেন, বাজারের বইগুলোতে যে ইনফরমেশনটা যেভাবে থাকুক না কেন, আপনি যে ইনফরমেশনটাকে ফলো করবেন সবসময় তা হতে হবে বেসিক বইগুলোর উপর ভিত্তি করে। তো বেসিক বই কোনগুলো? আপনাদের ক্লাসের শুরুতে আমি বললাম, তা হচ্ছে কি মূলত আমাদের ক্লাস 9-10-এ কমার্স এবং আর্টস ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টদের জন্য একটি সাধারণ বিজ্ঞান বই বলে একটি বই আছে। মূলত ওই বইটাকে আমরা বেসিক বই ধরে স্টুডেন্টদেরকে সাজেস্ট করি পড়ার জন্য। ওই বইয়ের মধ্যে ইনফরমেশন গুলো সাধারণত গোছানো থাকে, এবং যারা অলরেডি এই পর্যায়ে পর্যন্ত চলে এসেছেন, তার কম বেশি সবাই তো আসলে ওই বইটা স্টাডি করে এসেছেন। হয়তো তখন স্টুডেন্ট কালীন থাকা অবস্থা অনেকে হয়তো ওভাবে মনোযোগ দিয়ে বইটা ওভাবে পড়েননি, জাস্ট পরীক্ষায় পাশ করবো ওই উদ্দেশ্যে বইটাকে পড়া। কিন্তু এখন আপনি যেহেতু একটা চাকরি প্রিপারেশনের জন্য আসলেন, মাথায় রাখবেন আপনার সেই আগের জাস্ট সাজেশন ভিত্তিক কিছু প্রশ্ন আমার ইম্পর্টেন্ট, শুধু তাই পড়বো, মোর দেন এনাফ, এর বাইরে আর পড়া লাগবে না, বিষয়টা কিন্তু এখন এমনটা নয়। এখন আপনাকে কিন্তু প্রতিটা টপিকস এর উপরে একটা স্বচ্ছ ধারণা রাখতে হবে। তার মানে এমন নয় কি পুরো বইটা আপনাকে সম্পূর্ণভাবে নতুন ভাবে একেবারে টপ টু ডাউন শেষ করতে, বিষয়টা কিন্তু এমনটা নয়। পুরো বইয়ের যে পার্টস গুলো বা যে অংশটুকু আপনার জন্য গুরুত্বপূর্ণ এই বিসিএস পরীক্ষার জন্য, ওই টপিকস গুলোর উপর আপনার কিন্তু স্বচ্ছ ধারণা নিতে হবে। এবং সেই স্বচ্ছ ধারণা আপনি তখনই লাভ করতে পারবেন যখন এই বইগুলোর এই প্রতিটা অধ্যায়, গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো রয়েছে এগুলোকে আপনি বাছাই করে যথার্থভাবে শেষ করতে পারবেন। আরেকটা ধারণা আমার প্রিপারেশন কালীন সময় থেকে বলি, যেহেতু আপনাদের সাথে কথা বলার একটা প্ল্যাটফর্ম হিসেবে বর্তমান বিসিএস হেল্পলাইন আমাকে একটু সুযোগ করে দিয়েছে, আমার কিছু অভিজ্ঞতার কথা বলি। কি কি সমস্যা সাধারণত যখন আমি প্রিপারেশন নিতে শুরু করি তখন আমি এটা অনুভব করি আর কি। একটা স্টুডেন্ট প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে কি কি সমস্যার সাধারণত সম্মুখীন হয়? প্রথমত হচ্ছে গিয়ে এখানে বিজ্ঞানের ক্ষেত্রে আমি স্পেসিফিকলি বলি, যেহেতু আপনাদের আমার বিজ্ঞানের দায়িত্বটা দেওয়া হলো এটা স্টাডি করানোর জন্য, এখান থেকে টপিকস গুলোকে আসলে আমি কিভাবে শেষ করতে পারি, কারণ পড়া তো অনেক, এবং আমি এটা অনুধাবন করতে পারি অন্য ডিপার্টমেন্টের ছাত্র ছাত্রীদের জন্য, যেহেতু তাদের বেসিকটা ছোটবেলা থেকে বিজ্ঞান ভিত্তিক ভাবে গড়ে ওঠে না। হুট করে এই প্ল্যাটফর্মে এসে যখন তাদের এই টপিকস গুলো স্টাডি করা লাগে, তখন তারা বেসিকটাকে আসলে কিভাবে ক্লিয়ার করবে? মাথায় রাখবেন, আপনাকে বেসিক ক্লিয়ার করা বলতে কিন্তু এমনটা নয় যে কি আপনাকে এই ধারণাগুলোর উপর একটা মাস্টার হতে হবে, মানে অত্যাধিক দক্ষ হতে হবে। আপনাকে ঠিক ততটুকুই দক্ষ হতে হবে এই প্রশ্নগুলো আনসার করার জন্য, ঠিক যতটুকু আমার ধারণা থাকলেই চলে। মূলত আমাদের এই যে একটা কোর্স প্ল্যান, যদি আপনাদের একটু আমার এই কোর্স বিসিএস হেল্পলাইনের কোর্স প্ল্যানের সাথে যদি একটু কথা বলি তার সম্পর্কে, বেসিক কোর্স সম্পর্কে যে কোর্সটার কথা বলে, এই কোর্সের আসলে মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের এই ধারণাটুকু ক্লিয়ার করে দেওয়া, এবং যে পড়াটুকু কমপ্লিট করলে, অর্থাৎ পূর্ব থেকে যতটুকু পড়া আপনারা কমপ্লিট করে রাখতে পারলে পরে যখন এই পূর্ণাঙ্গ কোর্সটা শুরু করবেন বিসিএস প্রিপারেশনের ক্ষেত্রে, যে সুবিধাটুকু আপনাদের পাওয়ার কথা ওই সুবিধাটা যেন আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়। আর সুবিধাটা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমরা যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি তা হচ্ছে কি আপনাদের বেসিক কোর্সের মাধ্যমে বেসিক নলেজটাকে আগে ক্লারিফাই করা, তাকে স্বচ্ছ করে দেওয়া। এবং এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, স্পেশালি যারা আপনাদের মধ্যে নতুন এই প্রিপারেশনের ক্ষেত্রে আসবেন আর কি, স্পেশালি আমি যদি বলি যে অলরেডি 47তম বিসিএস এ যারা পার্টিসিপেট করবেন তারা তো প্রিপারেশন নেওয়া শুরু করে দিলেন, সামনে 48তম বিসিএস এর দিকে যারা আসবেন আমি একটু তাদের দিকে যদি ফোকাস করি, স্পেশালি তাদের মধ্যে যাদের বিজ্ঞানের দুর্বলতা রয়েছে, আমি যদি একটু তাদের দিকে খেয়াল করি, আহ ওদের মধ্যে একটা কমন প্রবলেম হচ্ছে গিয়ে, আমি একটু আগে বললাম বেসিকের তো একটা ঘাটতি থাকেই, আরেকটা সমস্যা হচ্ছে গিয়ে একটা বিষয় বুঝে উঠতে না পারা, অর্থাৎ আমি একটা জিনিস পড়তেছি, এটা আমি কিভাবে পড়লে পরে আমি একটু ভালো মতো বিষয়টাকে শেষ করতে পারি একটু দ্রুত সময়ের মধ্যে, এবং আমি কিভাবে এই বিষয়টার উপরে আমার একটা মিনিমাম দক্ষতা নিয়ে আসতে পারবো যার মধ্য দিয়ে আমি কি ভালো মার্কস এনশিওর করতে পারি। যদি আপনি এই কাজটা করতে চান বিজ্ঞানের ক্ষেত্রে, আপনার প্রথমত একটা বিষয় বুঝতে হবে, তা হচ্ছে কি আপনাদের জন্য সহজ অংশ কোনগুলো হবে বিজ্ঞানে। একটু আমরা বিজ্ঞানের দিকে খেয়াল করি, বিজ্ঞানে কি কি টপিকস গুলো সাধারণত থাকে। পদার্থ বিজ্ঞান থেকে কিছু আলোচনা থাকবে, রসায়ন থেকে কিছু আলোচনা থাকবে, এরপর হচ্ছে কি আমার জীব বিজ্ঞান,
জীববিজ্ঞান থেকে কিছু আলোচনা থাকবে। আমার কাছে যখন আমার এই বেসমেট বা জুনিয়র আসলো একটা সাজেশন নেওয়ার জন্য, তারাই বিজ্ঞানের ক্ষেত্রে কিভাবে কিছু সহজে মার্কস এনশিওর করতে পারবে। এখানে আরেকটা টপিক, সেটা হচ্ছে সাধারণত আধুনিক বিজ্ঞান। আমি এটা উল্লেখ করিনি, আপনাদের একটু উল্লেখ করে দিই। আধুনিক বিজ্ঞান, আপনারা একটা বিষয় উল্লেখ করে দিই। আমার প্রাপ্ত অভিজ্ঞতা অনুযায়ী অন্য যে কোনো ডিপার্টমেন্টের স্টুডেন্টদের জন্য সাধারণত জীববিজ্ঞান অংশটা তুলনামূলকভাবে সহজ তার থেকে আনসার করা, এবং এর পরবর্তী হচ্ছে গিয়ে পদার্থবিজ্ঞানে কিছু সুনির্দিষ্ট টপিক থেকে প্রত্যেক বছরই প্রশ্ন করা হয় আর কি। ওই টপিক গুলো তুলনামূলকভাবে অধিক সহজ হয়ে থাকে। যেহেতু আপনাদের সাথে আমার আজকে প্রথম ইন্ট্রোডাকশন, একটা বলতে গেলে সূচনা পর্ব, তাই আপনাদের আজকে তো অত ডিটেলস আলোচনা করা সম্ভব নয়। তবে আপনাদের কিছু হিন্টস আমি শুরুতেই দিয়ে দিতে পারি, তা হচ্ছে গিয়ে অন্য আর্টস এবং কমার্স ব্যাকগ্রাউন্ডে যারা স্টুডেন্ট স্পেশালি, তারা বিজ্ঞান প্রিপারেশনের ক্ষেত্রে জীববিজ্ঞান অংশটাকে অধিক গুরুত্ব দিবেন আপনাদের স্টাডি করার ক্ষেত্রে। এরপর যে টপিকসটা আলোচনায় আসবে তা হচ্ছে গিয়ে পদার্থ বিজ্ঞান। এরপর আমি যে টপিকসটাকে নিতে পারি আলোচনার ক্ষেত্রে তা হচ্ছে কি আমার আধুনিক বিজ্ঞান। আধুনিক বিজ্ঞানে যে তথ্যগুলো সাধারণত দেওয়া হয় এগুলো খুব বেশি ডিপ থেকে দেওয়া হয় না, সাধারণত সাম্প্রতিক বিভিন্ন তথ্য হতে পারে তার অন্তর্ভুক্ত হয়ে থাকে এই আধুনিক বিজ্ঞানের অংশটা। আর যে অংশ থেকে একটু ক্রিটিক্যাল প্রশ্ন করা হয় যা কিনা অন্য ডিপার্টমেন্টের স্টুডেন্টদের জন্য বেশ জটিল হয়ে দাঁড়ায়, তা হচ্ছে সাধারণত রসায়ন থেকে যে প্রশ্নগুলো করা হয় সেই প্রশ্নগুলোই। তো নতুন যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের বেলায় আমি বলবো, আপনারা যখন বিজ্ঞান প্রিপারেশন নেওয়া শুরু করবেন তখন জীববিজ্ঞানের যে অংশটুকু তার উপর অধিক গুরুত্ব দিবেন। যদি আপনারা জীববিজ্ঞানের উপর একটি দক্ষতা নিয়ে আসতে পারেন, অর্থাৎ জীববিজ্ঞানে আমাদের বিসিএস প্রিপারেশনের ক্ষেত্রে জীববিজ্ঞানের যে অংশগুলো থেকে প্রশ্ন এসে থাকে আর কি, তার উপর যদি আপনারা দক্ষতা আনয়ন করতে পারেন তাহলে বুঝবেন আপনার বিজ্ঞানের ক্ষেত্রে একটা ভিত্তি তৈরি হবে, অর্থাৎ মার্কস পাওয়ার ক্ষেত্রে একটা ভিত্তি তৈরি হবে। এর পরবর্তী আপনাদেরকে আগে পূর্বেই বললাম, পদার্থ বিজ্ঞানটা হচ্ছে আহ সহজ, অর্থাৎ এখান থেকে যে প্রশ্নগুলো এসে থাকে দ্বিতীয় সহজ প্রশ্নগুলো এসে থাকে সাধারণত বিজ্ঞানের এই পদার্থ বিজ্ঞান অংশ থেকে। তো পদার্থ বিজ্ঞান থেকে বিভিন্ন কিছুর একক, তারপর হচ্ছে কি আমার শক্তি, এরপর হচ্ছে বল, এগুলো থেকে কিছু প্রাথমিক প্রশ্ন এসে থাকে। যদি আপনারা সেই প্রশ্নগুলো ভালো মতো আয়ত্ত করতে পারেন আপনাদের বেসিকটা ক্লিয়ার করার মধ্য দিয়ে, তাহলেও আপনারা পদার্থ বিজ্ঞান থেকে একটি ভালো মানের প্রশ্ন আনসার করতে পারবেন। আপনাদের আলোচনা করার ক্ষেত্রে আমাকে প্রধানত যে বিষয়টি নিয়ে কোর্স প্ল্যানিং এর ক্ষেত্রে আর কি পরিকল্পনা করতে বলা হয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি তা হচ্ছে গিয়ে আপনারা বিজ্ঞান প্রিপারেশন নেওয়ার সময় সবগুলো টপিকস কখনো একসাথে স্টাডি করবেন না। স্টাডি করতে গেলে ওই মুহূর্তে আপনাদের মধ্যে সবগুলো তথ্য একসাথে মাথায় ঢুকাতে গেলে এলোমেলো হয়ে যেতে পারে। ফলো করবেন, আমি আপনাদের যেভাবে একটা কৌশল বা একটা স্ট্র্যাটেজি দেখিয়ে দিলাম তা হচ্ছে কি আমার জীববিজ্ঞান শুরুতেই, তারপর হচ্ছে পদার্থবিজ্ঞান, এই দুটো টপিকস আপনারা ভালো মতো শেষ করতে পারলে, যখন এই দুটো টপিকস দক্ষতায় নিয়ে আসতে পারবেন, এখান থেকে আপনারা ভালো অঙ্কের একটা মার্কস এনশিওর করতে পারবেন। তার পরবর্তী পদক্ষেপ হিসেবে আধুনিক বিজ্ঞান, এবং সর্বশেষ ধাপ হিসেবে আপনারা রসায়নের অংশটুকু স্টাডি করবেন। তো আশা করি এতে আপনাদের একটা প্রধানত একটা কাজ হবে, তা হচ্ছে কি আপনাদের যে একটা বিজ্ঞান ভীতি ছিল, অর্থাৎ বিজ্ঞান আমি মার্কসটা তুলতে পারতেছি না, সেই ভীতিটা কমে আসবে। সামনের ক্লাসগুলোতে যখন আপনাদের সাথে আমার ইন্টারাকশন করার সুযোগ হবে তখন হয়তো অনেকের থেকে আর অনেক বেশি প্রশ্ন বা অনেক তাদের জিজ্ঞাসা সম্পর্কে আমি জানতে পারবো। তো আপনাদের আজকে এই প্রাথমিক ইন্ট্রোডাক্টরি ক্লাসে একটা বিষয় নিয়ে আমি একটু আলোচনা করতে চাই। আমি আপনাদের একটু আগে বললাম যে জীববিজ্ঞান অংশটা হচ্ছে বিজ্ঞানের আলোচনায় অন্য ডিপার্টমেন্টের স্টুডেন্টের জন্য তুলনামূলকভাবে সহজ একটি টপিক। এবং আপনাদের আরেকটা বিষয়ে জানিয়ে রাখি, জীববিজ্ঞান অংশের মধ্যে কিছু কিছু টপিকস আছে যেখান থেকে প্রত্যেক বছরই আমার ভালো অঙ্কের প্রশ্ন এসে থাকে। মূলত আপনারা যদি সেই টপিকস গুলোর উপর দক্ষতা আনয়ন করতে পারেন, অর্থাৎ তাকে ভালো মতো স্টাডি করতে পারেন, তাহলে কিন্তু অনেকটাই সহজ হয়ে আসে। যারা ইতিমধ্যে প্রিপারেশন নেওয়া শুরু করেছেন বা প্রিপারেশন নিবেন তাদের জন্য একটু করে উল্লেখ করে রাখা, বিভিন্ন প্রকার জীবাণু এবং তার থেকে সংঘটিত রোগগুলো সম্পর্কে আপনারা স্টাডি করতে পারেন, জীবাণু ও রোগ সম্পর্কে।
এবং আজকে আপনাদের সাথে আমার একটা টপিক আলোচনা করার কথা ছিল, খাদ্য পুষ্টি। টপিকসটাও গুরুত্বপূর্ণ, দেখে নিতে পারেন। আর সামনের ক্লাসে যখন আপনাদের সাথে এই টপিকস গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার সুযোগ হবে, তখন আমি কিছু কলা কৌশল আপনাদের উল্লেখ করে দিব। ওই কলা কৌশলগুলো অনুসরণ করলে পরে আপনারা এখান থেকে শতভাগ আপনাদের মার্কস এনশিওর করতে পারবেন, কারণ এই টপিকস গুলো থেকে প্রত্যেক বছর প্রশ্ন হয়। এবং দেখা যায় কি, এখানকার যে সকল এরিয়া থেকে প্রশ্নগুলো সাধারণত করা হয় তা কিন্তু অতটা বিস্তৃত নয়, অর্থাৎ কিছু সুনির্দিষ্ট টপিকস আছে, ওখান থেকে প্রায় প্রত্যেক বছরই প্রশ্ন করা হয়ে থাকে। যদি সেই সুনির্দিষ্ট টপিকস গুলোর পর আপনারা ভালো মতো স্টাডি করতে পারেন, তাকে আয়ত্ত করতে পারেন, তবেই আপনাদের এখান থেকে কোনো মার্কস মিস যাওয়ার কথা নয়। যেহেতু আপনাদের সাথে অনেকক্ষণ ধরে আলোচনা হচ্ছে, সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমি একটু ওই বেসিক কোর্সটা নিয়ে আরেকটু আলোচনা আপনাদের করে ফেলি, যেহেতু আপনাদের একটু যেন সুবিধা হয় এখানে যে কোর্স প্ল্যানিংটা করা হচ্ছে। বেসিক কোর্সের শুরুতে বললাম, মূলত এখানে হচ্ছে আপনাদের বেসিক কোর্সের একটাই উদ্দেশ্য, আপনাদের যেটা বেসিক জ্ঞান অর্থাৎ প্রাথমিক ধারণা এই টপিকস গুলো সম্পর্কে তাকে ক্লারিফাই করা। অর্থাৎ আহ, বইগুলোকে তো ভালো মতো আপনাদের স্টাডি করাটা হচ্ছে আমাদের একটা, আপনাদের প্রথম ফার্স্ট ডিউটি। আপনি বেসিক বইগুলো যত ভালো করে আয়ত্ত করতে পারবেন, আপনার ধারণা ততই স্বচ্ছ হবে। আর আপনার ধারণা যতই স্বচ্ছ হবে, প্রিলি কিংবা রিটেন পরীক্ষায় ভালো মার্কস এনশিওর করা, ভালো মতো আনসার করা প্রশ্নগুলোকে অধিকতর সহজ হয়ে উঠবে। আর এর পাশাপাশি আরেকটা কথা বলে দিই, বেসিক কোর্সের বেলায় সাধারণত আপনাদের মধ্যে ইতোমধ্যে যারা পূর্বে উল্লেখ করলাম সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার অর ফোর্থ ইয়ারের যা স্টুডেন্ট গুলো আপনারা রয়েছেন এখন বর্তমানে অনার্স পর্যায়ে, তাদের জন্য এটা হচ্ছে একটা লোভনীয় অফার। কারণ কেউ যদি মনে করেন আমি আমার অনার্সটা শেষ করার পরপরই বা আমার ফোর্থ ইয়ারে ওঠার পর, যখন মোটামুটি তার শেষের পর্যায়ে আসবে তখন আমি প্রিপারেশন নেওয়া শুরু করবো, চাইলে করতে পারেন, কিন্তু মাথায় রাখবেন তখন আমাদের এই সময়টাতে অর্থাৎ একটু শেষের দিকে এসে দেখা যাচ্ছে কি নানা ধরনের কাজে হোক মানে নানা কারণ হোক একটা আমাদের অধিক তাড়াহুড়োময় একটা পরিস্থিতিতে থাকতে হয়। ওই সময় কিন্তু গুছিয়ে কোনো কাজ করাটা অনেক কঠিন হয়ে যায়। যেহেতু আপনারা এখনো স্টুডেন্ট পর্যায়ে থাকবেন, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এন্ড ফোর্থ ইয়ার যারা নতুন উঠলেন তারা একটা প্রাথমিক পর্যায়ে থাকবেন, আপনাদের হাতে একটা পর্যাপ্ত সময় থাকবে আপনাদের একাডেমিক স্টাডির পাশাপাশি। ওই সময়টুকু আপনারা মূলত এই বেসিক কোর্সের পেছনেই ব্যয় করবেন। বেসিক কোর্সের পেছনে যদি ব্যয় করেন তাহলে পরবর্তীতে হবে কি, আপনারা যখন আপনাদের গ্রাজুয়েশনটা কমপ্লিট করে আসবেন তখন আপনাদের একেবারে ফ্রেশারদের মতো করে নতুন করে বিসিএস এর জন্য প্রিপারেশনটা শুরু করতে হবে না। অর্থাৎ আগে থেকে আপনাদের কিছু ধারণা ক্লিয়ার থাকার জন্য ওই সময় অন্য যে ক্যান্ডিডেটরা আসবেন তাদের তুলনায় আপনারা শতগুণ এগিয়ে থাকবেন। আর যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি আবার আপনার যারা হচ্ছে গিয়ে সহযোদ্ধা তাদের তুলনায় আপনি কতটুকু এগিয়ে থাকবেন বা এগিয়ে আছেন। আর এগিয়ে থাকার বিষয়টা মূলত নির্ভর করে আপনি পূর্ব থেকে কোনো ধরনের প্রিপারেশন বা প্রস্তুতি নিয়ে রেখেছেন কিনা এবং সেই প্রস্তুতিটা আমার যথার্থভাবে গুছানো কিনা। পূর্ব থেকে প্রস্তুতি নেওয়া এবং সেই প্রস্তুতিটাকে যদি আপনারা যথার্থভাবে গুছিয়ে নিতে চান, তাহলে কিন্তু বেসিক কোর্সের আমি মনে করি বেসিক কোর্স ভিন্ন অন্য কোনো ভিন্ন পরিকল্পনা না নেওয়া উচিত। অনেকের অনেক পরিকল্পনা থাকতে পারে, কিন্তু গুছিয়ে প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে তা হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ। ইভেন আমার কথাটা বলি, আমি সাধারণত 40তম বিসিএস পার্টিসিপেট করি। 40তম বিসিএস টা দেওয়ার জন্য ওই বিসিএস এ যখন আমি প্রথম অংশগ্রহণ করি, ওখানে আমার বেশ কিছু ঝামেলা হয়। তা হচ্ছে গিয়ে আমি ওই বিসিএস এর জন্য কিন্তু ওভাবে গুছিয়ে প্রিপারেশন নিয়ে অংশগ্রহণ করি নাই। দেখা যাচ্ছে কি বাজারে নানা ধরনের বই পাওয়া যেত, প্রিলিমিনারি পরীক্ষার জন্য বইগুলো কিনলাম, বাসায় এনে পড়াশোনা শুরু করলাম। এরপর অত যেহেতু গুছিয়ে প্রিপারেশন নেওয়া নয়, এখানে একটা তথ্য পাচ্ছি এক বই একরকম, আরেকটা তথ্য পাচ্ছি আরেক বই আরেক রকম। অর্থাৎ তথ্যগুলো ধারাবাহিকতা না থাকার কারণে এবং আমার এখানে তথ্যগুলোর প্রাপ্তির ক্ষেত্রেও পর্যাপ্ত কন্টেন্ট না থাকার কারণে আমার ধারণাটা যথার্থভাবে ক্লিয়ার হচ্ছিল না। এর ফলে হলো কি, আমি কিন্তু 40তম বিসিএস পরীক্ষায় আমার প্রত্যাশিত যেটা ফলাফল অর্থাৎ প্রিলিমিনারিটা পাশ করা সেই ফলাফলটি লাভ করতে পারিনি। ওই ব্যর্থতা থেকে আমি কিছু বিষয় অনুধাবন করতে পারি নতুন যে স্টুডেন্ট গুলো আগমন করে বিসিএস এর ক্ষেত্রে তাদের বেলায়। তা হচ্ছে কি, কখনো প্রিপারেশন আপনি যখন নেওয়া শুরু করবেন আপনি একটা টাইম তো ইনভেস্ট করতেছেন। প্রিপারেশন নেওয়া মানে হচ্ছে আপনি আপনার এই পরীক্ষার জন্য একটা টাইম ইনভেস্ট করতেছেন। টাইম যেটা ইনভেস্ট করতেছেন ওটা যেন যথাযথভাবে ব্যবহার হয়, তার যেন ব্যবহারটা যথাযথ হয় তা আপনাকে নিশ্চিত করতে হবে। আর নিশ্চিত করার জন্য প্রথমত যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তা হচ্ছে গিয়ে আপনি প্রিপারেশনটা কিভাবে নিচ্ছেন। যদি কেউ মনে করে আগে পূর্বেই বললাম বাজার থেকে আমি কিছু বই কিনে পড়াশোনা শুরু করব, তাহলে কিন্তু আপনার বেসিকের ঘাটতিটা থেকে যাবে এবং সেই ঘাটতিটা পরবর্তীতে দেখা যাবে কি আপনার ফলাফলের উপর একটা প্রভাব ফেলবে। তো এই জন্য আপনাদের নতুন যারা স্টুডেন্ট তাদের আমি একটা বিষয় একটু বারবার উল্লেখ করতে চাই, বেসিকের দিকে আপনারা একটু নজর দিবেন। যেহেতু
নতুন যারা আসবেন তাদের দুর্বলতা হচ্ছে মূলত বেসিক কেন্দ্রিক। আর এই দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য আমাদের একটা প্রোগ্রাম আমরা অলরেডি নিয়েছি, সেটা হচ্ছে গিয়ে ইংলিশ রিটেনের বেলায় অনেকে আমাকে প্রশ্ন করতে পারে যে ইংলিশের বেলায় যে তাদের যে বেসিক কনসেপ্ট এটা আসলে কেমন দাঁড়াতে পারে। আসলে ইংলিশটা তো সায়েন্স কমার্স আর্টস বেদে সবার জন্য এটা গুরুত্বপূর্ণ। সাধারণত একটা বিষয় বলে রাখি, ইংলিশে প্রিপারেশনের ক্ষেত্রে আমাদের মাথায় যা আসে প্রথমত তা হচ্ছে কি প্রিলিমিনারি পরীক্ষায় ইংলিশ লিটারেচারে কিছু মার্কস থাকে, সেখান থেকে প্রত্যেক বছর কিছু কবি বা সাহিত্যিকের প্রশ্ন এসে থাকে, তা আমি স্টাডি করবো, স্টাডি করলে কাজ হয়, হ্যাঁ ওটা ঠিক আছে, কলা কৌশলটা নির্ধারিত কবি সাহিত্যিকদের প্রশ্নগুলো স্টাডি করলে পর একটা ফলাফল পাওয়া যায়। আর কিছু বেসিক গ্রামার থেকেও প্রশ্ন হয়, সেই গ্রামার গুলো স্টাডি করলেও কাজ হয়। কিন্তু কথা হচ্ছে গিয়ে স্টাডি করার ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে একটা ঝামেলা হয়। প্রথমত হচ্ছে গ্রামার পার্টটা মোটামুটি স্টাডি করে আপনারা প্রিলিমিনারি পরীক্ষাটা পার হয়ে আসবেন, ঝামেলাটা শুরু হয় আমাদের রিটেন পরীক্ষায়, যেখানে কিনা ইংলিশের জন্য 200 মার্কস, অর্থাৎ প্রায় 200 মার্ক আমার বাজেট থাকে। এই 200 মার্ক আনসার করার ক্ষেত্রে একটা ঝামেলা হয়ে যায়। অধিকাংশ স্টুডেন্ট টুকিটাকি কিছু গ্রামাটিক্যাল প্রবলেম সলভ করতে পারলেও কিংবা লিটারেচারের ক্ষেত্রে কিছু প্রশ্ন লিখতে পারলেও যখন তারা রিটেন পরীক্ষায় আসবে তখন কিন্তু প্রথমত এখানে লিটারেচার অংশটা থাকবে না অত সহজভাবে, যেহেতু এটা তার অন্তর্ভুক্ত না রিটেন পরীক্ষা লিটারেচার অংশটা। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আপনার এখানে রিটেন পরীক্ষায় ট্রান্সলেশন, এরপর হচ্ছে আপনার এখানে বেশ কিছু গ্রামাটিক্যাল প্রবলেম সলভিং, এসে রাইটিং, এরপর আরো বেশ কিছু কন্টেন্ট চলে আসে লেখার জন্য। ম্যাক্সিমাম স্টুডেন্টদের ক্ষেত্রে একটা ঝামেলা হয়ে যায়, তা হচ্ছে ট্রান্সলেশনের ক্ষেত্রে ইংলিশ টু বেঙ্গলি আর বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন করতে গিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা ভুল করে ফেলে। এই যখন তারা ভুল করে ফেলে এখানে যে একটা প্রত্যাশিত মার্কস থাকে ট্রান্সলেশনের ক্ষেত্রে তারা সেটা লাভ করতে পারে না। মাথায় রাখবেন রিটেনের জন্য যেহেতু সময়টা সীমিত, এই সীমিত সময়ের মধ্যে এই 200 মার্ক ইংলিশের এই 200 মার্কের প্রিপারেশন নেওয়াটা কিন্তু অতটা সহজ হয়ে ওঠে না। ফলে হয় কি পূর্বে থেকে যেহেতু তারা এই রিটেনের জন্য বা রিটেন কেন্দ্রিক যথার্থভাবে প্রিপারেশন নিয়ে থাকে না, তাদের কিন্তু তখন রিটেন পরীক্ষার সময় তাদের যথেষ্ট ভোগায়। তো কেউ যদি এখন থেকে একটা বিষয় মাথায় সেট আপ করে রাখেন, তা হচ্ছে গিয়ে আমি আমার বেসিকটাকে এমন ভাবে ক্লিয়ার করব যেন তা আমার শুধুমাত্র প্রিলিমিনারি পরীক্ষার জন্য নয়, যেন তা আমার রিটেন পরীক্ষার জন্য কাজে আসে। তাহলে আপনার জন্য উপযুক্ত সময় হচ্ছে এই সময়টাই, অর্থাৎ আপনি এখন যে সময়টা পার করে যাচ্ছেন। এবং উপযুক্ত সময়টাকে কাজে লাগানোর যদি আমি বলি প্রধান আপনাদের কাজ কি হবে, তা হচ্ছে কি আপনাদের রিটেন বলি বা প্রিলি বলি এর জন্য যে বেসিক কনসেপ্ট, অর্থাৎ গ্রামাটিক্যাল প্রবলেম গুলোকে সলভ করা, ট্রান্সলেশন করা, এসে রাইটিং, কন্টেন্ট গুলো আপনাদের উপর স্বচ্ছ ধারণা রাখা, এই বিষয়গুলো নিয়ে আপনাদের এখন থেকে কাজ করতে হবে। এখন থেকে যারা মূলত বিষয়গুলো নিয়ে কাজ করবেন আপনাদের অন্যদের তুলনায় দক্ষতাটা তুলনামূলকভাবে অধিক ভালো হবে এবং এই পরীক্ষার ক্ষেত্রে আপনারা সেই অ্যাডভান্টেজটা অবশ্যই পাবেন। একই কথা আমি বলতে পারি এখানে বিজ্ঞান এবং গণিতের ক্ষেত্র বা অন্যান্য যে টপিক গুলো আছে তাদের ক্ষেত্রে আমি বলতে পারি স্পেশালি, আমি আবার রিপিট করতেছি, বারবার এই কথাটা বলতে যেন আপনাদের একটু মাথায় থাকে বিষয়টা, তা হচ্ছে গিয়ে রিটেন পরীক্ষার সময়টা কিন্তু সীমিত, যেহেতু সীমিত এই অল্প সময়ের মধ্যে আপনাদের পক্ষে কিন্তু বিজ্ঞানের যে প্রায় 100 মার্কস এর পেছনে আমার 100 মার্ক বরাদ্দ থাকে, এই 100 মার্কের উপর যথাযথ প্রিপারেশন নেওয়াটা কিন্তু কঠিন হয়ে দাঁড়ায়। এখন কেউ যদি আমাকে বলে আহ রিটার্ন পরীক্ষা যখন আসবে সেই সময়টাকে মূলত আমি রিটার্নের জন্য ব্যবহার করব, হ্যাঁ করা যায়। কিন্তু কথা হচ্ছে কি যদি আপনার দুর্বলতা থেকে থাকে, অর্থাৎ আপনি যদি বিজ্ঞানের ছাত্র হয়ে না থাকেন অথবা আপনার যদি বিজ্ঞানের দুর্বলতা থেকে থাকে তাহলে কিন্তু ওই অল্প সময়ের মধ্যে একটা গুছানো প্রিপারেশন নেওয়া সম্ভব হয়ে ওঠে না। গুছানো প্রিপারেশনটা তখনই সম্ভব হয়ে উঠবে যখন আপনি কোন একটা টপিকস এর উপর প্রিপারেশন নেওয়ার জন্য পর্যাপ্ত সময় পাবেন। পর্যাপ্ত সময় যেহেতু তখন পাওয়া যায় না, তাই আপনাকে মাথায় রাখতে হবে আপনার এই যে বর্তমান সময় এটাকে আপনার কাজে লাগাতে হবে। এবং এই সময়টাকে কাজে লাগানোর ক্ষেত্রে আপনি যদি বাজারে প্রাপ্ত বইগুলোতে যে বিভিন্ন কন্টেন্ট গুলোকে বিচ্ছিন্নভাবে দেওয়া থাকে প্রশ্নের উত্তর হিসেবে ওভাবে যদি স্টাডি করেন হয়তো আপনি এটাকে শেষ করতে পারবেন মুখস্থ মুখস্থ করার মধ্য দিয়ে। কিন্তু মাথায় রাখবেন মুখস্থ করে কন্টেন্ট গুলো শেষ করলে কিন্তু এটা আপনার মাথায় খুব বেশি দিন থাকবে না। মুখস্থ করা বিদ্যার মধ্য দিয়ে কিন্তু যথার্থ ফলাফলও পাওয়া যায় না, স্পেশালি বিজ্ঞানের ক্ষেত্রে, এটা বারবার বলতে হবে। আপনাদের যে বিষয়টা অধিক গুরুত্বপূর্ণ তা হচ্ছে গিয়ে কন্টেন্ট গুলো এখন থেকে এমন ভাবে প্রিপারেশন নেওয়া শুধুমাত্র যেন তা প্রিলিমিনারি পরীক্ষা নয়, যেন তা আপনার রিটেন পরীক্ষার জন্য কাজে আসে। যখন আপনি এই সময়টাকে, যেহেতু এখন সময়টা যথেষ্ট পরিমাণে আছে আপনাদের, এখন এই সময়টা এটাকে আপনি যখন যথার্থভাবে কাজে লাগাতে পারবেন প্রতিটা কন্টেন্ট প্রতিটা টপিক বুঝে বুঝে এবং বইয়ে যেভাবে তথ্যগুলো দেওয়া আছে ধারাবাহিকভাবে ধারাবাহিকতা রক্ষা করে ঠিক ওভাবে যখন আপনারা শেষ করবেন তখন আপনাদের প্রথমত ধারণাটাও ক্লিয়ার হবে এবং একই সাথে যেহেতু আপনারা আগে থেকে টপিক গুলো স্টাডি করে ফেলতে পারবেন এই বেসিক কোর্সের মধ্য দিয়ে,
আপনাদের যে দুর্বলতাটুকু থাকে বা প্রশ্ন বোঝার ক্ষেত্রে যে জটিলতা সৃষ্টি হয়, অর্থাৎ এটা আমার প্রশ্নটা কোত্থেকে আসলো, এটা আমি কিভাবে আনসার করব, এই জিনিসগুলো আপনাদের ধীরে ধীরে কেটে উঠবে কিন্তু। আর এই যে আপনাদের কনফিউশন গুলো দূর হওয়া, তারপর হচ্ছে গিয়ে প্রিপারেশনের ক্ষেত্রে আমার টপিকস গুলোকে বাছাই করতে পারার যে একটা সক্ষমতা সৃষ্টি হওয়া, এই ধারণাগুলো যখন আপনাদের স্বচ্ছ হবে, এগুলো ক্লিয়ার হয়ে যাবে, তখনই মূলত আপনারা প্রিলিমিনারি পরীক্ষা বলি, রিটেন বলি, ইভেন ক্ষেত্র বিশে ভাইবার ক্ষেত্র আপনারা একটা অ্যাডভান্টেজ অবশ্যই পাবেন। আর আপনাদের অর্থাৎ একটা কথা শুরুতেই বললাম, তা হচ্ছে গিয়ে আমিও যেহেতু একজন স্টুডেন্ট ছিলাম শুরুতেই, আমি কিন্তু আমার 40তম বিসিএস পরীক্ষাতে কিন্তু সফলতা পাইনি। এই যে আপনাদের সাথে একটা শুরুতে কথা বললাম, তা হচ্ছে কি আমার প্রিপারেশনটা কিন্তু অগোছালো ছিল 40তম পরীক্ষার সময়। এবং অগোছালো ছিল একটা কারণে, তা হচ্ছে কি আমি কিন্তু আমার বেসিক দিয়ে শুরু করি নাই। বারবার আপনাদের সাথে এই তথ্যটা শেয়ার করব, বেসিক দিয়ে শুরু না করার কারণেই মূলত আমার প্রিপারেশনটা ছিল অগোছালো। তো আমি চাইবো আপনাদের মধ্যে নতুন করে যারা এই লাইনে আসবেন, অর্থাৎ এই বিসিএস কেন্দ্রিক পড়াশোনা যারা শুরু করবেন আগামী দিনে বা এই সময় যারা শুরু করবেন, আপনারা এই পড়াশোনা শুরু করার ক্ষেত্রে প্রধানত আপনাদের বেসিকটাকে গুরুত্ব দিবেন। এবং আমি এটা ব্যক্তিগতভাবে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, সফলতা প্রাপ্তির ক্ষেত্রে ছোটখাটো কোনো পন্থা, অর্থাৎ আমি অল্প পড়ে ভালো একটা মার্কস এনশিওর করবো, এই প্রকারের কোনো পন্থা অবলম্বন করা কিন্তু ঠিক নয়। তা হয়তো কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কাজে আসতে পারে, বা কিছু কিছু পরীক্ষা হয়তো আপনারা তাৎক্ষণিক কিছু ফলাফল পেতে পারেন, কিন্তু ইন দ্য লং রান, অর্থাৎ দীর্ঘ একটি ব্যক্তির ক্ষেত্রে রিটেন পরীক্ষার মতো ওটা কিন্তু খুব বেশি আপনাদের জন্য কোনো ভালো ফলাফল বয়ে আনবে না। এবং আপনারা খেয়াল করবেন, প্রত্যেক বছর বিসিএস পরীক্ষার রেজাল্ট হওয়ার পর সাধারণত যে স্টুডেন্টদেরকে আমরা দেখতে পাই, তবে যারা অধিক ভালো রেজাল্ট গুলো করে, তাদের ক্ষেত্রে খেয়াল করলে দেখবেন তাদের প্রিপারেশনটা ছিল একটু লং টার্ম, অর্থাৎ অনেক দীর্ঘ সময়ব্যাপী তারা তাদের এই প্রিপারেশনটা কিন্তু শুরু করে। যেহেতু দীর্ঘ সময়ব্যাপী প্রিপারেশন তারা শুরু করে, তাই তাদের কলা কৌশল বলি কিংবা তাদের প্রশ্নগুলো আনসার করার ক্ষেত্রে, আনসারগুলো তাদের এখানে পিক করার ক্ষেত্রে যথার্থ তারা কৌশল অবলম্বন করতে পারে। তো আপনাদের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রথমত যেন তেন ভাবে বাজার থেকে বই কিনে, অথবা আমার কোন একটা জায়গা থেকে আমি কোন একটা প্রশ্ন দেখলাম টুকিটাকি বিচ্ছিন্ন বা ছিন্ন বিচ্ছিন্ন ভাবে ওখান থেকে নিয়ে আমি এটাকে নিয়ে স্টাডি শুরু করলাম, ওভাবে কিন্তু না। ওভাবে আসলে পড়াশোনা করলে কিছু পড়াশোনা হবে, কিন্তু এটা দিয়ে খুব বেশি দূর আসলে আগানো পসিবল নয়। তো যেহেতু আপনাদের সাথে আমার এই আজকের কিছু প্রাথমিক ধারণা নিয়ে কথা বললাম, আগামী দিনগুলোতে যখন আপনাদের সাথে আরো ইন্টারাকশন করার সুযোগ পাবে, আমি আমার আরো কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব, যেন আপনারা আপনাদের যে বিষয়গুলোতে দুর্বলতা থাকে কিংবা যে সকল ক্ষেত্রে অভিজ্ঞতার ঘাটতি থাকে, যেন তা আপনারা কাটিয়ে উঠতে পারেন। তো আসলে আজকে আর বেশি নয়, আপনাদের সাথে আজকে যেহেতু আমার ইন্ট্রোডাক্টরি একটা সময় আপনাদের সাথে কাটালাম, আশা করি আসছে দিনগুলোতে আরো বেশ কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে ডিসকাশন হবে, এবং আরো বেশ কিছু কলা কৌশল বিষয় নিয়ে, অর্থাৎ আমাদের প্রিপারেশনের ক্ষেত্রে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। এবং যারা প্রিপারেশন নিচ্ছেন বা নিবেন বলে যারা মাথায় ধারণাটা রাখলেন, আমি তাদের সকলের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা আপনাদের বেসিক নলেজটাকে স্ট্রং করার জন্য, আপনাদের বেসিকটাকে ক্লিয়ার করার জন্য যত শীঘ্র সম্ভব বেসিক কোর্সটা শুরু করে দিতে পারেন। ইনশাল্লাহ এতে আপনাদের মঙ্গল হবে। এবং অবশ্যই আমরা যারা আছি ইতোমধ্যেই এই কঠিন রাস্তাটা পেরিয়ে আজকে নিজেদেরকে একজন ক্যাডার হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছি, আমরা আমাদের সকল অভিজ্ঞতা বলি কিংবা আমাদের সকল প্রচেষ্টা বলি, সবকিছু নিয়ে আপনাদের পাশে থাকবো। তো সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।